নমস্কার। আজ একটা বিশেষ ধরনের প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। ঠিক আজকের দিনেই ৫টা থেকে ৮টা ৩ ঘন্টা ধরে একটি গণ কনভেনশন প্ল্যাটফর্মে অবশ্যই আয়োজিত হয় এবং বিষয়টা ছিল ঐতিহাসিক হুল দিবসে গণকনভেনশন ২১-এর ডাক। এই ২১ শতক থেকেও হতে পারে, আবার ২১ বয়স হিসাবে যৌবনের প্রতীক। সো ইট ইজ দ্য ডে অফ দ্য ইউথ, ২১-এর ডাক। আবার ২১শে ফেব্রুয়ারি আমরি বাংলা ভাষার ডাক, অথবা আমরি মাতৃভাষার ডাক। মাতৃভাষা মানে বৈচিত্র্যের ভাষা, বৈচিত্র্য এবং তার স্বীকৃতি, অর্থাৎ গণতন্ত্রের ডাক। এইভাবেই ওনারা ব্যাখ্যা করছেন ২১-এর ডাক এই নামটিকে। আজকের এই গণ কনভেনশনে জীবনের নানান দিক তুলে ধরার চেষ্টা হলো। মূলত বামপন্থী মনোভাবাসম্পন্ন অথচ মূলধারার বামপন্থার সঙ্গে যাদের যোগাযোগ নেই, এরকম কিছু সমমনস্ক মানুষ, এবং তারা সংখ্যায় অনেকেই ছিলেন। তার কারণ একসাথে জুম প্ল্যাটফর্ম, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। বক্তাদের মধ্যে কয়েকজন যেমন ছিলেন, নাম করছি আমি: মেরুনা মুর্মু, তনিকা সরকার, বড় বাস্কে, অনির্বাণ চট্টোপাধ্যায়, দীপঙ্কর ভট্টাচার্য, অচিন চক্রবর্তী, জয়া মিত্র, দিলীপ ঘোষ, অবশ্যই বিজেপির দিলীপ ঘোষ নন, শামীম আহমেদ, নীলাশিস বসু ও সামিরুল ইসলাম। এবং এই অনুষ্ঠানের একটা ছোট্ট কিন্তু অন্যতম বড় প্রাপ্তি আমার কাছে ব্যক্তিগতভাবে, অনেক দিন পর আমরা বিপুল অনুশ্রীর গান শুনলাম। তা আমরা এই ভিডিওতে বিপুল অনুশ্রীর গানটি শুনব এবং পরিবেশ সংক্রান্ত যে সমস্যা আজকে আমাদের বিপদে ফেলতে চলেছে, আমাদের হয়তো অনেকের অজান্তেই, সেই সম্পর্কে কথা বলেছেন জয়া মিত্র। তার কথাগুলো শুনব। পরে সুযোগ পেলে অন্যান্য দু একটি বক্তব্য হাজির করার চেষ্টা করব। তো আপনারা প্রথমে গানটি শুনবেন। আসছে বারবার অধিকারকে আমাদের শুভেচ্ছা। এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করানো, আমার মনে পড়ছে যে একসময় 2017 বা 2018-তে এই বন্ধুরাই আমরা জড়ো হয়েছিলাম এসপ্ল্যানেড ইস্টে। তো আজকে পরিস্থিতি একেবারেই ভিন্ন, আমাদের এভাবেই মিলিত হতে হচ্ছে। আমি গান লেখালেখির শুরু থেকেই সিধু কানুকে ধরে আছি। তারপর একাধিক গান আমি লিখেছি যার মধ্যে এই কথাগুলো এসছে: কলকাতা শহরে সিধু কানু ডহরে সিধু কানু নাই, বা ধেত্তেরি কি, বা আন্ধারে কে গো, বা ঝিমঝিম নিশা লাগে। এই সমস্ত গানই হুল দিবসের সঙ্গে ভীষণভাবে যুক্ত। কিন্তু আমরা সব বাদ দিয়ে আমরা একটি গান গাইছি যা আমাদের আজকের দাবি, এবং হুল দিবসকে সম্মান দিয়ে আজকে যে লড়াইয়ের মূল সুর ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে, সেইটাকে আমরা রাখতে চাইছি একটি গান দিয়ে। আমরা একটু অন্যভাবে আটকেও আছি, তাই একটি গান গাইব: ই কাদা পায়ের ছাপ, ইটের চা পায়ের ছাপ, দেখে সইরে দাঁড়ায় সাপ, আলকে উঠা করিস। ই কাদা পায়ের ছাপ, ইটের চা পায়ের ছাপ, দেখে সইরে দাঁড়ায় সাপ, আলকে উঠা খরিস সাপ। ই কাদা পায়ের ছাপ, ইটের চা পায়ের ছাপ, দেখে সইরে দাঁড়ায় সাপ, আলকে উঠা খরিস সাপ। ই কাদা পায়ের ছাপ, ইটের চা পায়ের ছাপ,
দেখে সরিয়ে দাঁড়ায় সাপ, আলকে ওটা করি সাপ। হিঙ্গলে পিঙ্গলে জঙ্গলে ঘাটি, চন্দন টিকা চন্দন মাটি। হিঙ্গলে পিঙ্গলে জঙ্গলে ঘাটি, চন্দন টিকা চন্দন মাটি। নদী আমাদের, এই জঙ্গল আমাদের, এই জমিন আমাদের, এই ফসল আমাদের। এই নদী আমাদের, এই জঙ্গল আমাদের, এই জমিন আমাদের, এই ফসল আমাদের। কুকুরা ককর কাকর মাটি, মেছেন মেয়ে মরদ বটি। কুকুরা ককর কাকর মাটি, মেছেন মেয়ে মরদ বটি। ई देश हमादेर, 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 ई देश हमादेर। আমরা এসছি সঙ্গে ধ্বংসমাদল, আমরা এসছি সঙ্গে সঙ্গ বাবলা কাটা। আরে এইদিকে সঙ্গে বাসির ছবল, এই কোহর কাটায় আমরা এসছি। সঙ্গে সঙ্গে ইটের ভাটা, সঙ্গে ধ্বংসমাদল, সঙ্গে সঙ্গ বাবলা কাটা, সঙ্গে বাঁশির ছবল, সঙ্গে সঙ্গে ইটের ভাটা। সঙ্গে ধ্বংসমাদল, সঙ্গে সঙ্গ বাবলা কাটা, সঙ্গে বাঁশির ছবল, সঙ্গে সঙ্গে ইটের ভাটা। ইট ভাটির হাত, ই আংরা খাকি হাত, দেখে কাটছে কুহর রায়, ই কুটিল কুহর রায়। ইট ভাটির হাত, ই আংরা খাকি হাত, দেখে কাটছে কুহর রায়, ই কুটিল কুহর রায়। হিঙ্গলে পিঙ্গলে জঙ্গল ঘাটি, চন্দন টিকা চন্দন মাটি। হিঙ্গল পিঙ্গল জঙ্গল ঘাটি, চন্দন টিকা চন্দন মাটি। পাহাড় আমাদের, এই জঙ্গল আমাদের, এই জমিন আমাদের, এই ফসল আমাদের। এই পাহাড় আমাদের, এই জঙ্গল আমাদের, এই জমিন আমাদের, এই ফসল আমাদের। কুকরা কাকর কাকর মাটি, মেছন মেয়ে মরদ বটি। কুকরা কাকর কাকর মাটি, মেছন মেয়ে মরদ বটি। ই দেশ আমাদের, 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 ই দেশ আমাদের। আমরা ফুলকি উলু মুলুক মাটি, ফুলকি উলু মুলুক মাটি, ফুলকি উলু মুলুক মাটি, ফুলকি উলু মুলুক মাটি, ফুলকি উলু। সকলকে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের একটু আটকে আছি কাজে, আমরা তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হচ্ছে আমাদের মার্জনা করুন। আমি আগেই বলে মঞ্চ শুনতে শুনতে আমি যা বলবো ভেবেছিলাম তার সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত হলো। তবু আমি যেটা বলবো ভেবেছিলাম সেটা প্রথমে একটুখানি বলি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি দেশের মধ্যে রাজনৈতিক শীর্ষ জায়গায় যারা আছেন, অর্থাৎ সর্বোচ্চ অধিপতি পরিষদ যদি বলি, যারা শপথ করে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, তাদের সময়কালে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্রমশই বিভেদ, সাম্প্রদায়িক বিভেদ, জাতিগত বিভেদ, ভাষাগত বিভেদ,
নাগরিকত্ব আছে কি নেই সেই প্রশ্ন তোলা, দলিত আদিবাসীদের সঙ্গে অন্যদের আরো বেশি, সবর্ণদের আরো বিভেদ বড় হয়ে যাওয়া, মেয়েদের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্টতই পিতৃতান্ত্রিকতাকে সমর্থন করা, এবং এই বিভেদগুলো এত উগ্রভাবে আসছে যে আমরা অনেক সময় আর অন্য দিকগুলো তাকাতেও পারছি না। অথচ মাঝে মাঝে ভয় হয় যে এইগুলোর আড়াল দিয়ে আর একটা বিরাট জিনিস আমাদের মনোযোগের থেকে একটু দূরে চলে যাচ্ছে। সেটা হচ্ছে এই বিভেদগুলো ঘটানো যাচ্ছে কিন্তু আমাদের জীবিকা, জীবন, বসত, আমাদের জীবন যাপনের যে প্রাথমিক অধিকার, সেই জায়গাগুলোকে খুব সমস্যার মধ্যে ফেলে দিয়ে। অর্থাৎ এক একটা অঞ্চলে এক একটা জনগোষ্ঠী তাদের যে দীর্ঘকালের সভ্যতার ইতিহাস থাকে, সংস্কৃতির ইতিহাস থাকে, যেখান থেকে সে তার দেশ বলে কোনো একটা ভূখণ্ডকে জানে, এই দেশের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেটা শুধু তার নির্বাচন, শুধু তার শাসিত হওয়া সেই সম্পর্ক নয়, তার থেকে অনেক বেশি গভীর সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে যে বৈচিত্র্য আছে সেইটা নির্ভর করে কিন্তু ওই দেশের প্রাকৃতিক পরিবেশের উপরে। কেন তার একটা জায়গা একরকমের, অন্য জায়গা অন্য রকমের মানুষদের, অথচ তাদের মধ্যে অনেক কিছু জিনিসের মিল থাকে, এইটা কেন? এর একটা খুব বড় কারণ বা অন্যতম প্রধান কারণ বোধহয় সেই মানুষরা যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকেন, যে কারণে আমরা একদম প্রথমে যখন বড়দা কথা বলছিলেন আমরা শুনছিলাম, বা তারপরেও শুনছিলাম, আদিবাসীরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন কোথা থেকে? প্রকৃতির উপরে তাদের যে সহজ অধিকার ছিল এবং যেভাবে তারা প্রকৃতির সঙ্গে ব্যবহার জানতেন, আন্তর্ব্যবহার তাদের যে ধরনের ছিল, সেইটাকে বারে বারে ধ্বংস করা হচ্ছিল। তাদের হাত থেকে প্রকৃতি থেকে বেঁচে থাকার অধিকারও ছিনিয়ে নেওয়া হচ্ছিল, আর তাদের সংস্কৃতি থেকে প্রকৃতিকে যত্ন করার অধিকারও ছিনিয়ে নেওয়া হচ্ছিল। এটা হয়তো বলা হয় অনেক সময় যে প্রকৃতিকে রক্ষা করে সভ্যতার উন্নয়ন সম্ভব নয়, কিন্তু এই কথাটা সত্যি নয়। সেটা কিন্তু আমরা ছোট ছোট জায়গায় দেখি। আমি সেই বিস্তৃত কথার মধ্যে যাব না, কিন্তু বিশেষ করে বর্তমান রেজিম, আমি যদি 2014 সাল থেকে ভাবি, তো 2013 সাল বললে আমার মতো লোকেদের মাথায় সব থেকে আগে যে বিস্ফোরণের মতো জিনিসটা হয় সেটা হচ্ছে কেদারে, হিমালয়ের কেদারে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল। ঠিক তার পরের বছর 2014 সাল থেকে আরো বেশি উদ্যম নিয়ে হিমালয়ের সবচেয়ে ভঙ্গুর অঞ্চলগুলোতে পাকা রাস্তা বাড়িয়ে দেওয়ার কাজ শুরু হলো, এবং বলা হলো যে ওখানে নাকি সমস্ত ঋতুতে যেন সহজে গাড়ি যেতে পারে তাই জন্য 4 লেনের রাস্তা তৈরি করা হবে। এটা জানবার পরেও যে হিমালয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে তরুণ পর্বত, এটা সহজেই ধসে যাবে, এর স্থিতিস্থাপকতা নষ্ট হবে, এই সব কিছু হবার পরে মানে এই যে প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করে একটা জায়গার মানুষরা, বিভিন্ন জনগোষ্ঠী তারা থাকেন, সেইখান থেকে তাদেরকে বঞ্চিত করা, এবং বঞ্চিত করা কি উদ্দেশ্যে? এই বর্তমান সরকারের, বিজেপি সরকারের সবচেয়ে বেশি কাজ আমরা দেখছি এই প্রাকৃতিক সম্পদগুলি ধ্বংস হচ্ছে কিন্তু অন্য কোনো কারণে নয়, বড় বড় কর্পোরেটের হাতে এই সম্পদের অধিকার তুলে দেওয়া হচ্ছে। এটা একটু অসচেতন ভাবে হচ্ছে না, আপনা থেকে হচ্ছে না। কর্পোরেটের হাতে সমস্ত প্রাকৃতিক সম্পদের অধিকার তুলে দেওয়া, যেটা কিনা বরাবর ধরে দেশের মানুষদের স্বাভাবিক অধিকার ছিল, তা থেকে তাদের বঞ্চিত করে কর্পোরেটদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। নিশ্চয়ই তার বিনিময়ে কর্পোরেটরাও অনেক কিছু সাহায্যের প্রতিশ্রুতি দেয় এবং পালনও করে, সেগুলো খুব একটা গোপন কথাও নেই এখন আর। কিন্তু এর ফলে সমস্ত দেশের অবস্থাটা কি দাঁড়াচ্ছে?
আমরা নির্বাচন রাজনীতি নিয়ে শুনছিলাম, চিন্তা করছি। সত্যি যখন এই বিধানসভা নির্বাচনের আগে সকলেই খুব ভয় পেয়েছিলাম যে তাহলে যদি ওরকম উগ্র সাম্প্রদায়িক জাতীয়তাবাদী বা যারা ওই নাগরিকত্বের প্রশ্ন তুলেছিল সেরকম একটা দল তারা যদি পশ্চিমবাংলায় যেতে, তাহলে আমরা যারা কথা বলতে চাই, সমালোচনা করতে চাই, অন্তত ঠিক ভুল এটা স্পষ্টভাবে বলতে চাই, তাদের কতটুকু আর স্বাধীনতা থাকবে। কেননা সারা দেশে দেখা যাচ্ছে কোনো বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা মানেই তাদেরকে নিপীড়নের মুখে পড়া, তার বয়স ৮০ হোক আর তার বয়স ৩৫ হোক। কিন্তু এই এই নির্বাচনের কাছাকাছি সময়ের যে সংকট, তার বাইরেও সারা দেশ জুড়ে সবচেয়ে বড় সংকট যেটা হয়ে আছে, প্রতিদিন বাড়ছে, সেটা হচ্ছে মানুষের জীবিকার সংকট, তার জীবন ধারণের সবচেয়ে ন্যূনতম অধিকারগুলো হারিয়ে ফেলার সংকট। এই যে একাধিক সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া যাচ্ছে, এই যে ঘৃণা বিদ্বেষের রাজনীতিকে ক্রমশ বাড়ানো যাচ্ছে, তার একটা খুব বড় কারণ কিন্তু জীবিকার সম্পদগুলো, জীবিকার উপায়গুলো ক্রমশ সংকুচিত হয়ে আসছে। মাটি, নদী, জঙ্গল, সমভূমি, সমস্ত অধিকার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। ক্রমশ আরো বেশি বেশি মানুষ তারা অতিরিক্ত হয়ে যাচ্ছেন, তাদের চাকরি চলে যাচ্ছে, কোথাও কোথাও কাজ চলে যাচ্ছে, কোথাও কাজ করার স্কোপ থাকছে না। একমাত্র নির্মাণ শিল্প আর খনি শিল্প ছাড়া, অর্থাৎ দুটোই যেভাবে প্রাকৃতিক সম্পদের ক্ষয় করে, এই দুটো ক্ষেত্র ছাড়া আর প্রায় কোনো জায়গায় সত্যি সত্যি করে মানুষের জীবিকা বাড়ছে না। অথচ উচ্ছেদ হয়ে যাচ্ছে যে কত মানুষ, তার কোনো ঠিক নেই। এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের, যদি আমরা রাজনীতিকে একটা অন্য পরিসর থেকে দেখি, মানে একেবারে নির্বাচনী দলতান্ত্রিক রাজনীতির একটু বাইরে থেকে যদি দেখি, সাধারণ মানুষের জীবনযাপনের সবচেয়ে বড় সংকট, এই দর্শনের জায়গা থেকে যদি রাজনীতিকে দেখি, আমার মনে হয় যে রাজনীতির একটা প্রধান চেহারা কিন্তু আজকে পরিবেশ সংকট। শুধু আমার রাজ্যে নয়, শুধু আমার দেশে নয়, সমস্ত পৃথিবীতে বারে বারে কিন্তু এই পরিবেশ সংকটই প্রধান রাজনৈতিক আন্দোলন হয়ে দাঁড়াচ্ছে। অথচ আমাদের দেশে এই খুব হাতের সামনে যদি দেখি, যেভাবে খনি বেড়েছে, গত বছর ১ বছরের মধ্যে যখন লকডাউন চলছিল, অতিমারির সংকট নিয়ে সমস্ত দেশ পাগল হয়েছিল, তার মধ্যে প্রধানমন্ত্রীর অফিস থেকে ভারতবর্ষের ৯১টা প্রাচীন অরণ্য, সেগুলো কেটে ফেলার আদেশ ইস্যু করা হয় এবং কাজও শুরু হয়ে গিয়েছে। তাতে পশ্চিমঘাট পর্বতমালা থেকে আরাবল্লী থেকে হিমালয় পাহাড় পর্যন্ত সমস্ত অঞ্চল আছে। মধ্যপ্রদেশ এর আগের বার যখন বিজেপি ক্ষমতায় ছিল, তখন আমাদের মনে আছে মধ্যপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যে অঞ্চলটাকে রেড করিডোর বলে চিহ্নিত করা হয়েছিল ২০০৯ সালে, সেইটা কিন্তু আসলে ভারতবর্ষের সবচেয়ে ঘন অরণ্যের অঞ্চল ছিল। এটাকে পরবর্তীকালে প্রমাণ হয়েছে যে কিভাবে ওই সমস্ত অঞ্চলটাকে খুঁড়ে ফেলে দিয়ে খনি তৈরির চেষ্টা ছিল এবং অনেকখানি সফলতাও পাওয়া গিয়েছিল। যারা যারা বাধা দিয়েছিলেন তাদের সকলকে মাওবাদী বলে আটকে রাখা হয়েছিল, বীভৎস অত্যাচার করা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল। সেই সব ইতিহাস আমরা ভুলে যাইনি হয়তো, কিন্তু মনেও থাকে না, প্রাসঙ্গিকভাবে আলোচনার মধ্যে উঠে আসে না। অথচ এও তো স্বাধীনতা যুদ্ধ। আমি যদি স্বাধীনতা ৭৫ বছর উদযাপনের কথা ভাবি, তাহলে আমি তো আমার দেশের মাটি, জল, জঙ্গল, পর্বত এবং তার সঙ্গে যুক্ত যে মানুষরা, দেশের অধিকাংশ মানুষ, তাদের বাদ দিয়ে তো কোনো স্বাধীনতার কথা হতে পারে না। সার্বভৌমত্ব মানে তো সর্বভূমির ওপরে অধিকার, কারণ ব্যক্তিগত অধিকার নয়, কোনো কর্পোরেটের অধিকার নয়, দেশের যে মানুষরা দেশে বাস করেন তাদের অধিকার। এই অধিকার কিন্তু কেমন ভাবে সম্পদকে ক্ষয় না করে অধিকার বজায় রাখা যায়, এই শিক্ষা সবচেয়ে বেশি আমরা পেতে পারতাম
এখনো যদি চাই তাহলে পেতে পারি, সেটা হচ্ছে আদিবাসী সমাজের কাছ থেকে। কিভাবে হাজার বছর ধরে সারা ভারতবর্ষে আদিবাসী সমাজ, বিভিন্ন আদিবাসী সমাজ, একেবারে উত্তর পূর্ব থেকে শুরু করে সাঁওতালরা, মধ্যপ্রদেশের আদিবাসীরা, দক্ষিণ ভারতের আদিবাসীরা কিভাবে নিজের নিজের অঞ্চলে প্রকৃতিকে রক্ষা করেছেন এবং সেই প্রকৃতির আশ্রয়ের মধ্যে থেকে নিজের সুস্থ জীবন কাটিয়েছেন। ভারতবর্ষ বললে আমরা যে বিশাল একটা সাংস্কৃতিক ঐতিহ্য বুঝি, নানা রকমের স্তরে বিন্যস্ত, এক বহুবর্ণ উৎসবের চাঁদোয়ার মতো সুন্দর যে সাংস্কৃতিক অস্তিত্ব, তার সেইটা তৈরি করা গিয়েছে কিন্তু প্রকৃতির সবচেয়ে কাছাকাছি থাকার দরুন। কত যে বিশ্বাস, কত গান, কত নিয়ম, কৃষি থেকে আরম্ভ করে পশুপালন থেকে শুরু করে যেগুলো একেবারে প্রকৃতি সংলগ্ন কাজ, সেইগুলো নিয়েই কত বড় সংস্কৃতি তৈরি হয়েছে। এবং এই সংস্কৃতিকে যাকে আজকে সাস্টেইনেবিলিটি বলা হয়, নতুন করে ট্রেনিং সেন্টার খুলে সাস্টেনেবিলিটি শেখাবার কথা বলা হয়, কত কাল ধরে আমাদের আদিবাসীরা এগুলো হাতে কলমে করে এসেছেন। এই জায়গাগুলোকে যদি আমরা এই আগামী 1 বছরে মনোযোগ দেওয়ার জায়গা বলে ভাবি, তাহলে আমার মনে হয় সেইটা আমাদের স্বাধীনতার 75 বছর উদযাপনের একটা বড় জায়গা হয়। এবং সেইটা করতে গেলে যে বেসিক গণতান্ত্রিক অধিকার আমাদের পেতে হবে, যার জন্য আমাদের গণতান্ত্রিক স্পেস নিয়ে কথা বলার সবচেয়ে বড় জরুরি হয়ে উঠছে, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হচ্ছে ভিন্ন মত পোষণের অধিকার। অর্থাৎ হয় আমি এপাশে নয় আমি ওপাশে, আমার আর নড়বার জায়গা নেই, এই জায়গাটা থেকে বেরিয়ে দাঁড়াতে পারার অধিকার। এই ভিন্ন মত পোষণের অধিকার, এটা কিন্তু আমরা আমাদের জীবনযাপনের মধ্যেও, আমাদের নাগরিক জীবনযাপনে, আমাদের কর্পোরেটাইজড জীবনযাপনে অনেক সময় মনে রাখি না। আমরা ভাবি জীবনের সার্থকতা বা সফলতা একটাই রাস্তা দিয়ে যাবে। আসলে বাস্তবে তা যায় না। যদি যায় তাহলে সেটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় গিয়ে দাঁড়ায়। কেননা সেই কর্পোরেটাইজেশন বা কোট আনকোট আধুনিক জীবন, সেটা নির্ভর করে মূলত বাজারে আমার কতখানি ক্ষমতা তার উপরে, অর্থাৎ কর্পোরেটগুলোর ওপরে আমার কতখানি নির্ভরতা। এবং প্রত্যেকটা কর্পোরেট চায় আরো বেশি জিনিস যেন বাজারে আসে, আরো বেশি তাদের উৎপাদন যেন বাড়ে, আরো বেশি যেন জিনিস ব্যবহৃত হয়, তার উপরে তাদের সাফল্য নির্ভর করে। প্রতিটা জিনিস কিন্তু তৈরি হয় এখন পর্যন্ত প্রকৃতির কোনো না কোনো সম্পদকে ক্ষয় করে। ফলে আমাদের নদীগুলো মরে যাচ্ছে, আমাদের ছোট থেকে ছোট ঝর্ণার পর্যন্ত জল শুষে নেওয়া হচ্ছে, আমাদের মাটির তলার জল শেষ হয়ে যাচ্ছে, আমাদের সমতল জমিতে যে অজস্র রকমের জঙ্গল ছিল, ঝোপঝাড় ছিল, গাছপালা ছিল, ফসল বৈচিত্র্য ছিল, সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ বৈচিত্র্যহীন কর্পোরেটের সুবিধা মতো একটা জীবনযাপনের দিকে আমাদের জোর করে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের ভাবনা চিন্তা পর্যন্ত সেইখানে চলে যাচ্ছে। যার জন্য কুমার, আপনি যখন বলছিলেন যে শিক্ষা নিয়ে আমাদের কথা বলতে হবে, শিক্ষা নিয়ে আমাদের ভাবতে হবে, আমি প্রতিদিন ভাবি যে প্রাইমারি ক্লাস থেকে আরম্ভ করে আমাদের ওই জায়গাটাতে সচেতন হতে হবে যে আমাদের বাচ্চারা কি পড়ছে, কি জেনে বড় হচ্ছে, তারা কি প্রকৃতির সঙ্গে কোথাও যুক্ত থাকতে শিখছে, নাকি প্রকৃতি থেকে একেবারে সম্পূর্ণ বিযুক্ত হয়ে যাচ্ছে। যদি প্রকৃতি থেকে বিযুক্ত হয়ে যায় তাহলে তারা কিন্তু দাঁড়াবার মাটি পায় না, তাদের ভাবনার মধ্যে পায়ের তলায় কোনো জমি থাকে না যেখান থেকে সে ভবিষ্যৎকে ভাবতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে, মানে স্বাস্থ্যের কথাতেও আমি ভাবছিলাম অচিনবাবুকে বলবার কথা, বা এমনিও কখনো কখনো আমরা বন্ধুদের মধ্যে বলি যে স্বাস্থ্যের অধিকার মানে শুধু কি অসুখ করলে চিকিৎসিত হওয়ার অধিকার, নাকি সুস্থ থাকার অধিকারও স্বাস্থ্যের মধ্যে পড়ে। যদি সুস্থ থাকার অধিকার হয় তাহলে সুস্থ থাকার অধিকার মানে কিন্তু সুস্থ থাকার অধিকার মানে হচ্ছে আমার সুস্থ পরিবেশের অধিকার। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করা, বা এখন ভাবনা চিন্তা হয়, অনেকে ভাবেন, আমি বলবো আগের থেকে
গত 10-15 বছরে অনেক বেশি মানুষ ভাবে, জনপরিসরে এটাকে নিয়ে আসতে হবে, আরো অনেক বেশি ভাবতে হবে, আরো অনেক বেশি সংলগ্নভাবে ভাবতে হবে যে আমার জীবনযাপনের ধরনও কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আমি পরিবেশের ভাবনা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যাই। পরিবেশই সম্ভবত ভবিষ্যৎ পৃথিবীর বা আজকেরও পৃথিবীর প্রধানতম রাজনৈতিক প্রশ্ন। আমি আর এই কথাটা বাড়াবো না, কিন্তু যেভাবে আমার দেশের পরিবেশ ধ্বংস হচ্ছে আমাদের পা রাখার জায়গা থাকবে না। আমরা কেন পৃথিবীময় একটা দুর্গত ছবি নিয়ে দাঁড়িয়ে আছি, যে দেশ পরিবেশের দিক থেকে এতখানি সমৃদ্ধ ছিল যে 200 বছর 250 বছর আগে পুরো ইউরোপ পাগল হয়ে গিয়েছিল ইস্ট ইন্ডিয়াতে আসবার জন্য। এই ঐতিহাসিক সাক্ষ্যটা যাতে আমরা ভুলে না যাই, আমরা যেন প্রশ্ন করতে থাকি, আর আমাদের শিক্ষার মধ্যেও বারবার যেন প্রশ্ন করার ক্ষমতাটা উঠে আসতে থাকে। এইটুকু বলার আমার। নমস্কার। জয়া, আমি তোকে